আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 13 নভেম্বর 2025 তারিখ রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ফেলে রাখা হয়, যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত মামলার প্রধান আসামি জরেজের কথিত প্রেমিকা শামীমা আক্তার কোহিনুর, বয়স 33, পিতা বাচ্চু মিয়া, থানা লাকসাম, জেলা কুমিল্লাকে গত 14 নভেম্বর 2025 তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়। আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা শামীমা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলামতগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তা সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য। গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি, হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামীমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা ভিকটিম আশরাফুল ইসলামের সাথে 1 মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে। পরবর্তীতে গত 11 নভেম্বর 2025 তারিখ রাত 8টায় জরেজ ভিকটিম আশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা করেন। ঢাকায় আসার পর গত 12 নভেম্বর 2025 তারিখ জরেজ ও আশরাফুল শামীমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় 5,500 টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। প্রিয় সাংবাদিক বৃন্দ, শামীমার দেওয়া তথ্য মতে 12 নভেম্বর 2025 তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন। পরবর্তী দিন অর্থাৎ 13 নভেম্বর 2025 তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও 2টি ড্রাম কিনে আনেন। জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত 26টি টুকরো করেন এবং 2টি নীল রঙের ড্রামে ভরে রাখেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে বাসা থেকে দুপুর 2টা 43 একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর 2টা 52 তারা বাসা হতে রওনা করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাই 3টা 13 হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে
লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামীমাকে কুমিল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে শামীমাকে অবহিত করেন। সে অনুযায়ী শামীমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, শামীমা দেওয়া তথ্য মতে ভিকটিমে আশরাফুলের রক্তমাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি, স্কচ টেপ, গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ বাঁধা অবস্থায় শনির আক্রাস্থ নূরপুর এলাকা হতে র্যাব ৩-এর একটি আভিযানিক দল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত, আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে উল্লেখ্য যে শামীমা দেওয়া তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল। তবে জরেজ কর্তৃক নৃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ধন্যবাদ। আমরা শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ যে ৩ লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে ৭ লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। তো এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল। বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নৃশংসভাবে হত্যাটা করলো, যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো, তাহলে তো টাকা তো আর তার পাবে না। এই প্রশ্নটা আমাদেরও রয়েছে, যেহেতু আমরা জরেজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি। বাট আমরা যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত শামীমার বক্তব্য এবং যে আলামতগুলো আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে যখন শামীমাকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে সময় শামীমাও বলে যে যখন সে বাধা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন, তখন শামীমাকেও সে ভয়ভীতি দেখায় এবং আঘাত করে। এটা শামীমার বক্তব্য। কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এজন্য আমি অনুরোধ করছি যে একটু অপেক্ষা করার জন্য। ইনশাল্লাহ আমরা মূল মোটিভটা জানতে পারবো যখন জরেজের সাথে আমরা পুরোপুরি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। শামীমা এখানে ৩ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই ১০ লক্ষ টাকা ৭ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। আশরাফুল যে ব্যবসায়ী ওনার থেকে টাকাটা নেওয়ার জরেজ এবং আশরাফুলের পূর্ব থেকে পরিচয় আছে এবং তারা পারিবারিকভাবে বন্ধু এবং এটা আমরা জানতে পারি যে এটা আশরাফুলের দ্বিতীয় বিবাহ এবং দ্বিতীয় বিবাহর এই বিষয়টা জরেজের পরিবার এবং জরেজ শামীমা একটা সেপারেট একজন ব্যক্তি এবং আশরাফুলের যিনি বর্তমান স্ত্রী সেই স্ত্রীকে বিয়ে দেওয়ার পেছনে জরেজ এবং জরেজের পরিবার ভূমিকা রেখেছিলেন। এর ফলে জরেজের সাথে আশরাফুলের দুই পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল এবং আশরাফুল যেহেতু জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। ওনার যতটা আমরা জানতে পেরেছি যে উনি সৌদি প্রবাসী একজন ব্যক্তির স্ত্রী, তার 2 সন্তান এবং তার মা সহ সে বর্তমানে কুমিল্লায় লাংসামে রয়েছেন তাদের নিজস্ব বাসায় এবং তার হাজবেন্ড সৌদি আরবে রয়েছে। আশরাফুল মূলত কাঁচামাল আড়তের ব্যবসা, তারা কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং এই ব্যবসায়ী সে ভালো একজন ব্যবসায়ী তিনি। এই প্রশ্নটা আমাদের কাছেও এসছে। আমি বারবার এই কথাটা আপনাদেরকে দয়া করে বলছি যে আমরা যখনই এই প্রশ্নগুলো শামীমাকে বলেছি, শামীমা এই বিষয়টা সেভাবে আমাদেরকে খোলাখুলি বলতে পারে নাই। যেহেতু আমরা জরেজকেও পেয়ে গিয়েছি, ইনশাল্লাহ জরেজের মুখ থেকে এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা পাবো।
এবং মূল মোটিভটা। কারণ একটা মানুষকে মারার যেভাবে আপনারা দেখেছেন যে নৃশংসতা হয়েছে, এটা স্বাভাবিক কোনো গ্রেভেন্স বা রাগ ছাড়া এত এইভাবে একটা মানুষকে মারাটা স্বাভাবিক আমাদের কাছেও লাগেনি। তো আমরা জরজের জন্য অপেক্ষা করছি, জরজ কি বলে ইনশাল্লাহ আমরা জানাতে পারবো আপনাদেরকে। আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি এভাবে বললে জিনিসটা সঠিক হবে না। আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের যে সীমাবদ্ধতাগুলো আছে, সাংবাদিক হিসেবে আমাদের মতো আপনারাও নিশ্চয়ই অবগত রয়েছেন। এটা যদি আইনশৃঙ্খলা বাহিনী কোন চেকপোস্টে ধরা পড়তো তাহলে তো এরকম ঘটনা আরো আগে আমরা জেনে যেতে পারতাম। যেহেতু কোনোভাবে তারা ফাঁক ফোকর দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছে, বাট আমাদের মানে সুখের বা আমাদের আনন্দের বা আমাদের গর্বের বিষয় যে অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছে।